পাহাড়ে ঝুমু ধরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে বড় জোয়ার আসরে বসাবো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম করছি সবাইকে আমাদের এই ভিডিওতে। আপনি যদি সাজেক কিংবা সীতাকুণ্ড যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সাজেক কিংবা সীতাকুণ্ড যাওয়ার প্ল্যান করলে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তাহলে এরকম হাজার হাজার ভিডিও পাবেন যে সীতাকুণ্ড কীভাবে যাব, কোথায় থাকবো, কি খাবো। তাই আমি আজকের এই ভিডিওতে সেসব ট্রেডিশনাল ওয়েতে আলোচনা না করে আমি আলোচনা করব আপনার আসলেই সীতাকুণ্ড কিংবা সাজেক যাওয়া উচিত কি না, গেলে ও কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো চলেন শুরু করা যাক। বেসিক্যালি আমি আমার জার্নি শুরু করেছি খুলনা থেকে সকাল 9টায় ঢাকাগামী বাসে চেপে বসি এবং সেটা করে ঢাকার কমলাপুর রেল স্টেশনে যাই। কমলাপুর রেল স্টেশনের থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে আমরা চিটাগাঙে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। সো আমি খুলনা থেকে রওনা দিয়েছি এবং ঢাকা থেকে আমার এক ফ্রেন্ড দেলোয়ার, সে বিমানবন্দর থেকে উঠবে এবং নরসিংদী থেকে উঠবে আমার আরেক ফ্রেন্ড সেলিম। সো আমরা এই কেবিনটা বুক দিয়েছি যেটাতে আমরা আসলে 4 জন ভ্রমণ করব। আমাদের আরেক ছোট ভাই রিফাত, ও যাবে আমাদের সাথে। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। ঢাকা থেকেই আমাদের ট্রেন 2 ঘন্টা লেট করায় আমরা চিটাগাঙে পৌঁছাই প্রায় রাত 11:30টার দিকে। পৌঁছে আমরা চলে যাই সুমন ভাইয়ের বাসায়। সুমন ভাইয়ের বাসায় রাতে খাওয়া দাওয়া করে জম্পেশ আড্ডা দিয়ে খুব ভালো একটা ঘুম হয় আসলে। ঘুমের পরে সকালে আমরা বেরিয়ে পড়ি আমাদের প্রথম ডেস্টিনেশন সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সকালের নাস্তা করেই আমরা বাসে করে চলেছি সীতাকুণ্ড থেকে সিএনজি করে আমরা চলে যাই চন্দ্রনাথ পাহাড়ে, যেখানে আসলে আমরা সকালে ট্রেকিং করব। চন্দ্রনাথ পাহাড়ে নেমেই আমরা কিছু লাঠি নিয়ে নিই এবং আমাদের ব্যাগগুলো একটা দোকানে রেখে দিই। মাত্র ওটা শুরু করলাম, অবস্থা খারাপ। চন্দ্রনাথ পাহাড়ের কথা যদি বলি, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যেটা আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1060 ফুট উপরে। আমরা পুরো রাস্তায় ট্রেকিং করতে করতে যাব এবং আস্তে আস্তে যত উপরে উঠতেছি একটু দূরে গেলেই দেখতে পাচ্ছি যে কিছু কিছু দোকান, যেখানে আসলে পানি, চিপস, শরবত, লেবুর শরবত, জুস এগুলো পাওয়া যাচ্ছে রিফ্রেশমেন্টের জন্য। এবং অবশ্যই আপনাদের কিছু দূর যাওয়ার পরে আসলে রিফ্রেশমেন্ট দরকার হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিচ থেকেও পানি নিয়ে নিতে পারেন অথবা উপরে গেলেও পানি পাবেন, যদিও একটু বেশি রাখবে টাকা, বাট পাবেন। ট্রেকিং করার সময় খেয়াল রাখবেন আসলে বৃষ্টির সময় ট্রেকিং করা একটু কঠিন। আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ এবং এই রাস্তায় এভাবে চলাচল করা অনেকটা রিস্ক। চন্দ্রনাথ মন্দিরে ওঠার আগে অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমরা পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু পিচ্ছল রাস্তা দিয়ে ট্রেকিং করতে করতে ধীরে ধীরে উপরে উঠছি এবং শুক্রবার থাকায় লোক সমাগমও কিন্তু খুব চোখে পড়ছে এবং অনেক বেশি লোকজন ছিল। সো আপনারা যদি একটু রিল্যাক্সে যেতে চান তাহলে অবশ্যই ছুটির দিনগুলো অ্যাভয়েড করবেন। আমার এটা ফার্স্ট ট্রেকিং, তাই যদিও একটু কষ্ট হচ্ছে তবু চেষ্টা করছি যতটুকু উপরে ওঠা যায়। হাল তো আর ছেড়ে দেওয়া যায় না, সো চেষ্টা করছি, সাথেই থাকুন। এই বেলো দেখতো ব্রাউনবাড়িয়া দেওয়া জানি নোয়াখালী উ যদি ব্রাউনবাড়িয়া দিল ব্রাউনবাড়িয়াটা দেখতো।
এখান থেকে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড় উপরে, একদম ঠিক মাথার উপরে। এখন আমাদের ঠিক মাথার উপরে পাহাড়। এবং এত কষ্টের পরেও আমরা এইখানে দাঁড়িয়ে এই যে ভিউটা দেখতে পাচ্ছি, এটা দেখার পরে আসলে আমাদের সব কষ্ট যেন দূর হয়ে গেল। এবং এই ভিউটা আপনারা মোবাইলে যতটুকু দেখতে পাচ্ছেন, খালি চোখে আসলে অসাধারণ, যেটা আসলে বলার ভাষা নেই। ওই পাশে পুরো সীতাকুণ্ড শহর, তারপরে সমুদ্র সৈকত, তারপরে সন্দ্বীপ, ওই সন্দ্বীপ পর্যন্ত দেখা যাচ্ছে ও এখান থেকে। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা ট্রেকিং শেষে আমরা মনে হয় পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত চন্দ্রদ্বীপ মন্দির। সেই চন্দ্রদ্বীপ মন্দির, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1060 ফুট উপরে। এবং পুরোটা পথ আমরা এরকম আঁকাবাঁকা রাস্তায়, কিছুটা জায়গায় সিঁড়িতে আমরা এইভাবে উঠছি। যাক, এখন খুব ভালো লাগছে যে শেষ পর্যন্ত আর উঠতে পারছি। অনেক জায়গায় হাল ছেড়ে দিতে চাইছিলাম, বাট হাল ছাড়ি নাই এবং শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি সেই যে আমরা চন্দ্রনাথ পাহাড়। এবার চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পালা। আসলে ওঠাটা যতটা চ্যালেঞ্জিং, পাহাড় থেকে নামাটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় নামতে গিয়ে। আশা করি ভালোই হবে। এবং নামতে নামতে যে ভিউগুলো দেখবো, জাস্ট ওয়াও। গভীরতাটা দেখেন, একদম খাড়া। শেষ পর্যন্ত আমরা চলে আসছি, নিচে নেমে চলে আসছি। আমরা কোন জায়গায় গিয়েছিলাম যদি দেখাই, ওই চন্দ্রনাথ পাহাড়। এই পর্যন্ত কি এখান থেকে এখন এই পর্যন্ত আমাদের নামার আরো বাকি রয়েছে পথ, আর হয়তো 5 মিনিট লাগবে নামতে নামতে। ও ভালো এক্সপিরিয়েন্স। শেষ পর্যন্ত আমরা চলে আসছি নিচে পাহাড় ট্রেকিং করে। পাহাড় ট্রেকিং যদিও খুব কষ্টকর, বাট আপনি যখন একদম টপে যাবেন, তখন যে ভিউটা দেখবেন, আসলে সেটা দেখার পরে আপনার এই ট্রেকিংয়ের পুরো কষ্টটা দূর হয়ে যাবে। সো প্রত্যেকেরই আসা দরকার, জীবনে একবার হলেও এই জিনিসগুলো এসে দেখা দরকার। সো দীর্ঘ 4 ঘন্টা ট্রেকিং শেষে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সিএনজি করে চলে যাচ্ছি আমরা সীতাকুণ্ডের আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পট, যেটার নাম হচ্ছে সহস্রধারা ঝর্ণা। সহস্রধারা ঝর্ণায় প্রবেশ করতেছি। $80 করে পার হেড টিকিট, আসা যাওয়া ভূত ভাড়া সহ। পরিবেশটা দেখুন, ওয়ান্ডারফুল। যদিও $80 এন্ট্রি ফির মধ্যে আমাদের আসা যাওয়া বোট ভাড়াও ছিল, কিন্তু শুক্রবার থাকায় অনেক লোক সমাগম ছিল এখানে, যে কারণে আমরা বোটের আশা না করে সিদ্ধান্ত নিলাম যে আমরা হেঁটেই যাব। হেঁটে গেলে যদিও 10 মিনিটের রাস্তা, বাট রাস্তাটা ছিল খুব ভঙ্গুর এবং কিছু জায়গায় প্রায় কোমর সমান পানি পার হয়ে আমাদের সেখানে পৌঁছাতে হয়। ঝর্ণা উইথ রংধনু, জাস্ট হিয়ার দ্য সাউন্ড, মাইন্ড ব্লোয়িং। ঝর্ণা
এবং লেকের অপূর্ব রূপ দেখে আমরা গোসল করে সেখান থেকে বোটে করে ফেরত আসি। লেকে গোসল সেরে আমরা মেইন রোডের থেকে বারুইপাড়া চলে আসি। বারুইপাড়া থেকে শান্তি পরিবহনে করে আমরা চলে আসি খাগড়াছড়ি শহরে। খাগড়াছড়ি এসে এক রাত হোটেলে ছিলাম। সকালে নাস্তা করে আমরা চাঁদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি সাজেকের উদ্দেশ্যে। গান্তকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। আমরা মোট 4 জন ছিলাম, কিন্তু লাকিলি আমরা আরও একটা 4 জনের গ্রুপ পেয়ে যাই। মোট আমরা 8 জনে মিলে একটা চাঁদের গাড়ি ভাড়া নিই, যেটাতে আসলে 8 জনেরই বসার ক্যাপাসিটি ছিল এবং খরচ পড়ে প্রায় 10,500 টাকার মতো। দিঘিনালা বাজার আদিবাসীদের হাট, তাজা শাকসবজি, হাতে তৈরি জিনিসপত্র পাওয়া যায়। দেখতে দেখতে, আড্ডা দিতে দিতে, গান গাইতে গাইতে আমরা চলে আসি খাগড়াছড়ি শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে দিঘিনালা আর্মি ক্যাম্পে, যেখান থেকে আসলে সকাল 10:30টায় সেনাবাহিনীর স্কোয়াড ছাড়ার কথা। এবং সেনাবাহিনীর স্কোয়াডের সাথেই আসলে আমাদেরকে যেতে হবে সাজেকে। দিঘিনালা পৌঁছে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। ডাব কত করে মামা? 100 টাকা, এটা 80 টাকা। 80, 100। কি আম? এটা কইও 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 রে ভুবন, কৃষ্ণরে বুঝাইয়া। কইও 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 রে ভুবন, কৃষ্ণরে বুঝাইয়া। মই রাধা মইরা যাইমু, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইয়া। স্তব্ধ সময়টাকে ধরে চিঠির পাতায় শুধু তুমি আমার, তবে আগের একা আলো হয়ে ঘুরে আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। সো সেনাবাহিনীর স্কোয়াড ছাড়ার সময় হয়ে গেছে। সবার আগে মোটরসাইকেলগুলো যাচ্ছে, তারপরে প্রাইভেট কারগুলো যাবে, তারপর সিএনজিগুলো যাবে, সবার শেষে চাঁদের গাড়িগুলো যাবে।
পাহাড়ের উঁচু নিচু রাস্তা এবং পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সাজেকের কাছাকাছি চলে আসি। এবং আপনারা যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম র ফুটেজ, এবং ক্যামেরাতে যতটুকু না ভালো আসে আপনি খালি চোখে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর। যারা সাজেকে গিয়েছেন তারা অবশ্যই জানেন, যারা যান নাই তাদের অবশ্যই সাজেক যাওয়া উচিত এবং সাজেক থেকে ঘুরে আসা উচিত একদিনের জন্য হলেও। সাজেক অপূর্ব সুন্দর একটা জায়গা এবং সেই অপূর্বতা এখনও কিন্তু শুরু হয় নাই, এটা জাস্ট মাত্র শুরু। এবং আমি এই যে ফুটেজগুলো নিয়েছি একদম র ক্যামেরায়, কোনো প্রকার কোনো এডিট করা হয় নাই ভিডিওতে, যা ফুটেজ নিয়েছি তাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং খালি চোখে সেটা আরও সুন্দর। প্রায় 2 ঘন্টা জার্নির পর এটা একটা রিফ্রেশমেন্টের জায়গা। এটা সত্যিকার অর্থে রিফ্রেশমেন্ট। প্রায় 1800 ফুট উপরে এখন বাড়ি থেকে। এটা একটা লাস্ট চ্যালেঞ্জ, এই রাস্তা দিয়ে একদম খাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতে হবে। জানি না আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন কিনা। এক বাইক দিয়ে বিপদে পড়ছে ওই জায়গায়। আমরা সাজেকের সেই একদম টপ মাউন্টেনে যাওয়ার আগ মুহূর্তে একটা রিফ্রেশিং ব্রেক, টপ করে ওঠার আগ মুহূর্তে ভয়ে বুক হয়ে গেছে। আমি আল্লাহর রেখে রেখে আসছি অলরেডি, কিন্তু এখন যে বাকি আছে এইটা দেখে তো আমার বুক কাঁপতে অলরেডি। বিশাল উপরে আপনার দেখতে পাবেন। আল্লাহ ভরসা। আর সবাইকে সাজেক আসার আমন্ত্রণ রইল। এখানে না আসলে অবশ্যই বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমাদের বাংলাদেশে কত সুন্দর। সেলিম কিছু বলো, সবাইকে সাজেক আসা উচিত নাকি? সাজেক জীবনে একবার হইলো আসা দরকার। ঠিক আছে, বাংলাদেশটা অনেক সুন্দর, এটা দেখার দরকার। এবার তোমার কেমন লাগতেছে? অবশ্যই আসা দরকার, অবশ্যই আসা আর অনুভূতিটা অসাধারণ, বলার মতো না। এবং আমরা একদম সর্বশেষ পর্যায়ে সাজেকের চূড়ায় ওঠার জন্য গাড়ি স্টার্ট দিল। সাজেকের রাস্তা কিছুটা রিস্কি, বাট সবচেয়ে রিস্কি আমার মনে হয়েছে এই রাস্তাটা। এবং সাজেক ওঠার ঠিক আগ মুহূর্তে এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটার লম্বা বললে ভুল হবে, আসলে 3 কিলোমিটার খাড়া, 3 কিলোমিটার ঢালু একটা রাস্তা, সেই রাস্তাটা দিয়ে উঠতে হয়। এবং আমার যেহেতু একটু হাইট সিকনেস আছে, আমার একটু ভয়ই লাগছে। এবং আমার মনে হয় যে পায়ে হেঁটে ওঠাও এই রাস্তা দিয়ে অনেক কঠিন। সে জায়গায় একটা গাড়ি নিয়ে উঠে আসলেই একটু ভয়ঙ্কর। এই 3 কিলোমিটার রাস্তা উঠে যাওয়ার পরে আপনি যে ভিউটা দেখবেন, সেই ভিউ দেখার পরে আপনার মনে যত ডর, ভয়, আশঙ্কা থাকুক না কেন, সব মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যাবে। ইউ জাস্ট লুক এট দিস ভিউ, ইটস ওয়ান্ডারফুল। Everybody must come to see this. সাজেকে এটা আমার প্রথম ট্রিপ। আমি শুনেছি যে সাজেক বর্ষাকালে সবচেয়ে বেশি সুন্দর হয়, যেহেতু বর্ষাকালে পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে গাছপালাগুলোও যথেষ্ট পরিমাণ পানি পায়, সেক্ষেত্রে খুব সবুজ হয়ে ওঠে। প্লাস সাজেকে ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। সাজেকে আসার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখনই প্রচণ্ড গরম, এখনই আবার মনে হচ্ছে ওই দিক থেকে যেন বৃষ্টি হচ্ছে। আপনি দেখতে পাবেন এক পাশে বৃষ্টি আর এক পাশে রোদ হচ্ছে। আমরা আশা করি আজকে এরকম কিছু দেখব। লুক এট দ্য ভিউ, ভারতের মিজোরাম রাজ্য, ওয়ান্ডারফুল না? আমরা সাজেকে এসে নামলাম মাত্র এবং হোটেলের খোঁজে বেরিয়েছি, দেখি কোন হোটেল পাওয়া যায়।
আপনি সাজেকে আসলে কোন হোটেলে থাকবেন, কত টাকা খরচ যাবে, আমি সেগুলো নিয়ে কিছু বলবো না। আপনার সাজেকে প্রত্যেকটা রিসোর্ট থেকেই মোটামুটি একই ধরনের ভিউ পাওয়া যায়, বাট কিছু প্রিমিয়াম রিসোর্ট আছে সেগুলো থেকে একটু ভালো ভিউ আসে। বাট আমরা 1500 টাকার রিসোর্টে ছিলাম, সেখানেও খুব ভালো ভিউ পেয়েছি। সাজেকে নেমে আমরা রিসোর্ট বুক দিয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে। সারা জীবন শুনলাম যে মানুষ বাঁশ খায়, আজকে দেখলাম যে দিলুও বাঁশ খায়। চলো দুতল পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাতে ভরসা জোয়ার আসর বসাবো। আমি বার পারে দেব পাতে ভিন্নি চালের ভাতের সাথে দুবেলা তো মুঠো খেয়ে তৃপ্তিরা লিঙ্গম। বুবের হুহু বাতাস বইলে পরে বাজর ভাঙা গান ধরে আয়েশ করে কাটুকে চলো তুম পাহাড় জম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। জাস্ট লুক এট দিস, আমরা কিছুক্ষণের মধ্যে মেঘের রাজ্যে যেন হারিয়ে যাব। হ্যাঁ, এইদিকে দেখেন কত ক্লিয়ার, আরে লাইভ করি বাট এই পাশে মেঘ যেন ধেয়ে আসছে। জানুকে লাইভ করি। বৃষ্টি হবে কিনা জানি না, বাট মেঘ আমাদের খুব কাছে, খুব হাতের নাগালে। আসসালামু আলাইকুম। এটা অসাধারণ অসাধারণ। হ্যাঁ, যত কষ্ট করলাম দুদিন যাবত সব যেন ধুলায় মিশে গেল। সোমবারে খুব করে যাচ্ছে বৃষ্টিটা হোক, বৃষ্টিতে ভিজবো এখানে। জি সাজেকের অপরূপ সৌন্দর্য যেন এটাকেই বলে। এক পাশে রোদ, প্রচণ্ড রোদ, এবং আমরা লিটারালি ঘামছি, কিন্তু অপর পাশে দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। আপনারা তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং সাজেকে এই বৃষ্টি খুবই অস্বাভাবিক। এখানকার লোকাল লোকজন যা বলল, এই বৃষ্টি এই সময় এত হয় না। সাথে চমৎকার একটা রংধনু ছিল, এবং উই আর সো লাকি দ্যাট উই গট দিস ভিউ। এখন রাত প্রায় 8:30। দেখেন কিভাবে সাজেকের রাস্তায়ও মেঘের বিচরণ। সচক্ষে না দেখলে আসলে বোঝা যায় না। পুরো রাস্তায় মেঘ, রাস্তার উপরে পুরো সাজেক এখন মেঘের নিচে, মেঘের ভিতরে। সো ইমপ্রেসিভ। এত মেঘ, মেঘের কারণে কিছু দেখা যায় না। হেলিপ্যাডে আসছি মাত্র।
আমাকে টান দাও। নাম লেখন যায়, নাম লেখন যাবে নি। সারা বিকেল বৃষ্টির জন্য বের হতে পারি নাই, বাট সন্ধ্যায় বের হয়ে সাজেক ঘুরে রাতের খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, শুধু দেখার জন্য যে সকালের সাজেকটা কেমন হয়। তো সকালের সাজেক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও অফ করে দিচ্ছি, শুধু আপনারা জাস্ট সাউন্ডটা শুনেন অ্যান্ড ফিল দ্য নেচার। Subhanallah, it's wonderful view from Shajak Valley. সূর্যোদয়ের আর মাত্র 20 থেকে 15 মিনিট বাকি এবং অলরেডি লাল আভা দেখা যাচ্ছে পূর্ব আকাশে, এবং আপনারা স্পষ্ট দেখতে পাবেন এই ধ্রুবতারা। আই এম প্রিটি মাচ শিওর দ্যাট আপনারা যারা শহরে থাকেন তারা এই ভোরবেলার পাখির কিচিরমিচির শব্দ, ঝিঝি পোকার শব্দ, এগুলোকে প্রচণ্ড পরিমাণে মিস করছেন। আমি জাস্ট আপনাদের সেই সুযোগটা করে দিয়েছি যে এই সাউন্ডটা শোনার জন্য এবং নেচারটাকে ফিল করার জন্য। থ্যাঙ্কস টু মি। লুক এট দ্য ভিউ, আমরা জাস্ট মেঘের থেকেও 100 ফুট উপরে। মসজিদটা খুব সুন্দর, and just look the view. আমি লিটারেলি হাঁপাচ্ছি কেন জানি না, আমি জানি না পাহাড়ের এত চূড়ায় কি অক্সিজেনের কোনো ঘাটতি আছে কিনা, বাট এই মসজিদটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত একটা মসজিদ। সূর্যটা যদিও ওইদিকে খানিকটা আগেই উঠে গেছে, বাট পাহাড়ের আড়ালে সূর্য ঢেকে যাওয়াতে আমরা পরিপূর্ণ সূর্যোদয়টা দেখতে পারি নাই, বাট সূর্যের যে সোনালি আভাটা, উফ, ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। বিজিবি হেলিপ্যাড রাতে একবার আসছিলাম, সকালে আরেকবার আসলাম।
ইউ ক্যান সি ক্লিয়ারলি যে মেঘ কীভাবে সাজেকের রাস্তায় ঢুকে পড়ছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে সাজেক মেঘের রাজ্যে তলিয়ে গেছে। কিছুক্ষণ আগে এই জায়গাটা ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং মেঘগুলা ছিল সেই দূর পাহাড়ের মাঝখানে জমাট বাঁধা। এখন সেই মেঘগুলো রাস্তায় চলে আসছে এবং চারপাশের পরিবেশটা দেখুন এখন কতটা গ্লুমি, বোঝাই যায় না যে এদিকে কিছু আছে। এটা হচ্ছে সাজেকের সৌন্দর্য। লিটারেলি এখন আমরা মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। দর্শনে যার ভালোবাসা, যার বিদায় সাজেক। সেই 3 কিলোমিটার খাড়া ঢাল নেমে পাইপ নিচে নামছি এখন এবং জাস্ট ভিউটা দেখি। এবার সাজেককে বিদায় জানানোর পালা। সাজেকে আসার আগে বেশ কিছু জিনিস মাথায় রাখা জরুরি। সাজেক কিন্তু শহর থেকে অনেকটা দূরে, খাগড়াছড়ি শহর থেকেও প্রায় 65 কিলোমিটার রাস্তা, যেখানে জার্নি করতে পাহাড়ি রাস্তায় প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগে যায়। সো এই জার্নির বিষয়টা মাথায় রেখে কিন্তু সাজেক আসতে হবে। সাজেক থেকে ফিরে খাগড়াছড়িতে আমরা দুপুরের খাবার খেয়ে বাসের টিকিট কেটে ফেলি এবং রেল লাইনে করে ঢাকায় ফিরি। ঢাকায় ফিরতে ফিরতে যদিও রাত 10:30টার মতো বেজে যায় এবং 11টায় আবার আমি খুলনার বাস ধরি এবং খুলনায় পৌঁছাতে রাত বেজে যায় প্রায় 2টা। সো থ্যাংক ইউ সবাইকে। আমি সাজেস্ট করব সাজেক প্রত্যেকের জীবনে একবার হলেও যাওয়া উচিত এবং সাজেক আল্লাহর নিজ হাতে তৈরি খুব অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি শহর, একটি জায়গা। Everyone must come to see this. Thank you.